Hello, welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। আজকের ভিডিওটি একটি ভীষণ ইন্টারেস্টিং টপিকের উপর, যেটা হচ্ছে ক্লজ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে ক্লজটা নিয়ে একটি ভিডিও করতে, কারণ প্রত্যেকটি বাচ্চার ক্লজে একটু প্রবলেম থাকে। ক্লজ জিনিসটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়। তাই আজকে আমি এই ভিডিওতে খুব সহজে খুব সহজে ইন্টারেস্টিং ওয়েতে তোমরা ক্লজ শিখতে পারবে। ক্লজটা কিন্তু একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক গ্রামারের। তাই ক্লজ জানা না থাকলে কিন্তু তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না। তাই আজকের আমরা ভিডিওতে ক্লজ নিয়ে বিস্তারে আলোচনা করব। তবে ভিডিওটিকে আমি দুটো পার্টে তৈরি করেছি, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। দুটো পার্টে করার কারণ হচ্ছে যাতে তোমরা ক্লজটাকে খুব সহজে বুঝতে পারো। কারণ একটি ভিডিওতে যদি আমি পুরোটা বলে দিই, তাহলে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই যাতে তোমরা ভীষণ মজা করে, আনন্দ করে জিনিসটি বুঝতে পারো, তার জন্য কিন্তু আমি দুটো পার্টে ভাগ করেছি। চলো দেখে নেবো তাহলে আমাদের ক্লজ নিয়ে আলোচনা। যে কোনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শিখতে গেলে কিন্তু ক্লজকে তোমাদের আগে ভালো করে বুঝতে হবে। ক্লজ যদি বোঝা না থাকে, তুমি কিন্তু কোনো সেন্টেন্স বুঝতে পারবে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেই পারবে না যদি ক্লজে তোমার আইডিয়া না থাকে। ক্লজ জিনিসটা কি, হোয়াট ইজ ক্লজ? তাহলে এটা আমাদের আগে বুঝতে হবে যে ক্লজ মানে কি। ক্লজ মানে কি না, a group of words that includes a subject and a verb and forms a sentence or part of sentence। তার মানে আমরা কি বুঝলাম? ক্লজ মানে হচ্ছে a group of words যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। সেটা একটি সেন্টেন্স ফর্ম করতে পারে বা সেন্টেন্সের একটি পার্ট হতে পারে। এটাকেই বলা হচ্ছে ক্লজ। তার মানে আমরা ক্লজে দুটো জিনিস পাচ্ছি। কি কি? সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। তাহলে উইদাউট সাবজেক্ট, উইদাউট ভার্ব কোনো ক্লজ গঠন করা যাবে না। আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দিও। বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো ভিডিওটাকে, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। এবং রেনবো অফ এডুকেশন চ্যানেলে নতুন হলে আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার মানে আমরা কি বুঝলাম? যে ক্লজে একটি সাবজেক্ট এবং ভার্ব থাকা জরুরি এবং এর একটি নির্দিষ্ট অর্থ থাকবে। ক্লজের কিন্তু একটা নির্দিষ্ট অর্থ থাকবে। এবার সেটা আমরা বুঝবো কি করে? চলো এক্সাম্পল দিয়ে বুঝবো। হি প্লেজ, সে খেলছে। এখানে হি হলো সাবজেক্ট, প্লেজ হলো ভার্ব, তাই তো? হি কাজটা করছে সাবজেক্ট, আর প্লে খেলা করছে, তাহলে ওটা ভার্ব। তাহলে এখানে এইটা হলো ক্লজ। অনেক ছোট ছোট ক্লজ নিয়ে একটি সেন্টেন্স কিন্তু তৈরি হয়। একটা সেন্টেন্সের পেছনে কিন্তু প্রচুর ছোট্ট ছোট্ট ক্লজ থাকে। এখানে দেখো হি প্লেজ, সে খেলছে, সে খেলা করছে। এখানেই কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে একটি ছোট্ট ক্লজ। আবার অনেক সময় এরকমও হয়, এরকমও ক্লজ থাকে যেখানে কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, আরো কিছু ক্লজ যুক্ত হলে আমার মনের ভাবটা সেখানে প্রকাশ পাবে। তখনই সেটা কিন্তু একটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হবে। তাহলে আরেকটু সহজে বলি, সেন্টেন্স আর ক্লজের পার্থক্য হচ্ছে কি না, একটি সেন্টেন্সে আমরা একটি সম্পূর্ণ বাক্য পাই। তার মানে তোমার মনের পুরো ভাবটা সেখানে প্রকাশ হচ্ছে, ঠিক আছে? কিন্তু
ক্লজে আমরা সম্পূর্ণ তথ্য পাই না। ক্লজে কিন্তু আমাদের আরো কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই, দেখো, হি আস্কড মি হোয়াট আই সেড ইয়েস্টারডে। সে আমাকে জিজ্ঞেস করলো গতকাল আমি কি বলেছিলাম। এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স, কিন্তু এখানে ক্লজটা কোথায়? তোমরা এখানে ক্লজ খুঁজে পাচ্ছ? হি আস্কড মি হোয়াট আই সেড ইয়েস্টারডে। তাহলে আমাদের দেখতে হবে এবার যে ক্লজটা এখানে কোথায়। কারণ আমরা জানি ক্লজ মানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আর আস্কড হলো ভার্ব। আবার দেখো, আই সাবজেক্ট আর সেডটা হলো ভার্ব। তার মানে কি, এখানে দেখো দুটি ক্লজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো আমরা দুটো ক্লজ ব্যবহার করলাম। কি কি না, সেন্টেন্সটা কি ছিল? হি আস্কড মি হোয়াট আই সেড ইয়েস্টারডে। তাহলে হি এখানে সাবজেক্ট, আস্কড এখানে ভার্ব। আবার একইভাবে আইটাও সাবজেক্ট, সেডটা হলো ভার্ব। তার মানে এখানে দুটো ক্লজের ব্যবহার হলো। যদি আমি শুধু বলি হি আস্কড, তাহলে আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে না। বা যদি শুধু বলি আই সেড, আমি কি বলেছি, কাকে বলেছি, আমার মনের ভাবটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। তাহলে দুটো ক্লজ নিয়ে কিন্তু একটি সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হলো, যেখানে আমার মনের ভাবটা প্রকাশ পেল। আরো একটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝবো, দেখো, আমি ভীষণ সহজে তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি যারা পুরো ভিডিও দেখবে, ক্লজ নিয়ে তাদের আর কোনো কনফিউশন থাকবে না। তবে হ্যাঁ, আজকের পার্টটা যারা দেখছো, সেকেন্ড পার্ট তাদের দেখতেই হবে, নইলে কিন্তু আবার হাফ থেকে যাবে ব্যাপারটা। দেখে নি, চলো পরের এক্সাম্পল কি রয়েছে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। ঠিক আছে, এখানে আবার একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব রয়েছে। দেখো, একটা সাবজেক্ট কি না দ্য আর্থ, আর একটাই ভার্ব কি মুভস। কিন্তু তাতেই দেখো সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হয়ে গেছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে একটাই সাবজেক্ট ব্যবহার করলাম, আবার একটাই ভার্ব ব্যবহার করলাম, কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ পেল। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার, যে কখনো কখনো ক্লজ দিয়ে মনের ভাব অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সেখানে হয়তো আমাকে আরো একটা ক্লজ আনতে হচ্ছে, তবেই সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। আবার কখনো কখনো একটি ছোট্ট ক্লজ দিয়েও কিন্তু সম্পূর্ণ মনের ভাব আমার প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লজ সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট। ক্লজ মানেই হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা কিনা একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং একটি সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স তৈরি করবে। এরপর দেখো, আমরা দেখছি ক্লজকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি। ক্লজকে কিন্তু আবার আমরা দুটো ভাগে ভাগ করব। একটা সেন্টেন্স দেখলে সেখানে আমরা ক্লজেস দেখলাম। এবার ক্লজকে আমরা ভাগ করতে চলেছি। কিভাবে ভাগ করব না, মেইন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি কি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে ক্লজের দুটো ভাগ, মেইন ক্লজ or independent clause, subordinate clause or dependent clause. এবারে আমাদের বুঝতে হবে যে মেইন ক্লজ মানে কি। শুধু মেইন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে দিলেই তো আর হবে না। এবার জিনিসটা আমাদের বুঝতে হবে যে মেইন ক্লজ ব্যাপারটা কি। মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার অর্থ হচ্ছে যে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ যে ক্লজটি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। মানে ও অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, অন্য কাউকে ভরসা করে না, সে নিজেই একাই একশো।
ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কথাটার মধ্যে দিয়েই দেখো বোঝা যাচ্ছে যে এটার মানে কি হতে পারে, যে ডিপেন্ডেন্ট নয়। একটা এবার ছোট্ট এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে তোমাদেরও। দ্য বয় ইজ ভেরি টায়ার্ড, ছেলেটি ভীষণ ক্লান্ত। এখানে একটা সাবজেক্ট আর একটাই ভার্ব, এবং এই বাক্যটি আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ছেলেটি খুব ক্লান্ত। তার মানে এখানে আমরা কোনো ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করছি না। এখানে দেখো কোনো ডিপেন্ডেন্ট ক্লজ মানে এই ক্লজটি অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে নেই, এটি নিজেই একটি সেন্টেন্স। দ্য বয় ইজ ভেরি টায়ার্ড, সাবজেক্টও রয়েছে, ভার্বও রয়েছে, তাহলে এখানের মেন ক্লজও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একে অন্য কারোর উপর ভরসা করতে হচ্ছে না। এরপর দেখো, এরপর আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কথাটার মানে কি না, যে অন্য ক্লজের উপর বা অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল, মানে যে নিজে একাই একশো নয়, যাকে অন্য কারোর সাহায্য নিতে হবে, সেই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝাতে পারলাম? ক্লজের দুটো ভাগ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সেটার আবার আরেকটা করেও নাম রয়েছে, মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, বা নয়, মেইন ক্লজ আর নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা এবার আমরা চলো এক্সাম্পল দিয়ে বুঝি। ঠিক আছে, একটা খুব সুন্দর দেখো আমি লাইন দিয়েছি এখানে, উইচ আই বট, যেটি আমি কিনেছি। কি কিনেছি? কবে কিনলাম? আজকে না গতকাল? আর কিনলামই বা কি? তাহলে প্রশ্নটা আমাদের মনে তো থেকে যাচ্ছে যে আমি কিনেছি, আমি কি কিনেছি বা কখনই বা কিনলাম। অর্থাৎ এখানে তোমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, তাই তো? যদি আমি বলি উইচ আই বট, হোয়াট আই সেড, আমি কি বললাম, আমি কি কিনলাম, আমার মনে কিন্তু আরো কিছু জানার একটা ইচ্ছা থেকে যাচ্ছে। তার মানে কি, আমাকে এখানে আরো ক্লজ যোগ করতে হবে, তবেই আমি একটি সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে সাবজেক্ট আর ভার্ব থাকা সত্ত্বেও আমাদের মনের ভাব প্রকাশ হচ্ছে না। এখানে তো সাবজেক্ট রয়েছে, কোনটা? আই। ভার্বও রয়েছে, কোনটা বলো? বট। তাহলে আই সাবজেক্ট, বট ভার্ব, কিন্তু তোমার মনের ইচ্ছাটা বা তোমার মনের ভাবটা প্রকাশ পেল কি? পেল না। তার মানেই হচ্ছে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এর সাথে আমাকে আরো কিছু ক্লজ যোগ করতে হবে, যার পর আমি একটি সম্পূর্ণ সেন্টেন্স বানাতে পারবো, তবেই আমার মনের ভাবটি প্রকাশ পাবে। দেখো, এবার সেন্টেন্সটাকে যদি আমি সম্পূর্ণভাবে বোঝাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অনেক কিছুই দিতে পারি। যেমন দিতে পারি দ্য পেন উইচ আই বট ইয়েস্টারডে, পেনটি যেটি আমি গতকাল কিনেছিলাম। দ্য কার উইচ আই বট, কার যেটি আমি কিনলাম। ঠিক আছে, যে কোনো কিছু। দ্য বুক উইচ আই বট ইয়েস্টারডে, যেটি আমি গতকাল কিনেছিলাম। তাহলে তবেই কিন্তু আমার সম্পূর্ণ বাক্যটি প্রকাশ পাবে। যদি আমি এই লাইনটি যোগ করি, দ্য পেন উইচ আই বট, পেনটি যেটি আমি কিনেছিলাম, তবেই কিন্তু আমার পুরোটা যোগ হলো। তাহলে দ্য পেন, এটাও একটা আমি আলাদা করে ক্লজ যোগ করছি, দ্য পেন উইচ আই বট ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে দেখো,
ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু আমরা আরো কি কি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আরেকটি তোমাদের এক্সাম্পল দিই, যেমন আই স এ ম্যান হু ওয়াজ ক্রাইং। ঠিক আছে, তাহলে এখানেও দেখো দুটো ক্লজের ব্যবহার হচ্ছে। যদি আমি শুধু বলি হু ওয়াজ ক্রাইং, তাহলে কে কাঁদছে সেটা বোঝা যাবে না, তাই সাবঅর্ডিনেট ক্লজ এইটি হয়ে গেল। এটাকে যদি আমি সম্পূর্ণভাবে বোঝাই, আই স এ ম্যান হু ওয়াজ ক্রাইং, তাহলে কিন্তু একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। এটা তোমরা খাতায় লিখে নেবে, এটা আমি এখানে দিতে পারিনি, কিন্তু এটি তোমরা খাতায় লিখে নেবে। I saw a man who was crying, এটাও একটা সুন্দর এক্সাম্পল সাবঅর্ডিনেট ক্লজের। কারণ যদি হু ওয়াজ ক্রাইং বলি, সেখানে মনের ভাব প্রকাশ পাচ্ছে না। যেই তুমি বলবে আই স এ ম্যান হু ওয়াজ ক্রাইং, আমি যে লোকটিকে দেখেছিলাম সে কাঁদছিল, তখনই কিন্তু তোমার সম্পূর্ণ মনের ভাবটি প্রকাশ পাচ্ছে। এবার দেখে নেবো, চলো আমরা, যে ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আর কি কি ভাগে ভাগ করতে পারি। ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ক্লজে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে ভাঙবো, তবে সেটি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যারা আজকের ভিডিওটি দেখেছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওর সেকেন্ড পার্টটা দেখবে, যেটি আর 1-2 দিনের মধ্যেই আসবে। কারণ যদি সেকেন্ড পার্ট না দেখো, তাহলে ফার্স্ট পার্ট দেখে কোনো লাভ হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং।